কি জানি আমার ভবিষ্যৎ কি। আমি বললাম, আচ্ছা তোমার পছন্দের মানুষটার কথা বললে না? মেঘা বলল, বলেছি তো, সে আমার কাছে আকাশের চাঁদ, দেখেই যাই, শুধু স্পর্শ করার ক্ষমতা পাই না। আমি বললাম, আচ্ছা তোমার আকাশের চাঁদকে না হয় তুমি স্পর্শ করতে পারছো না, আমার আকাশের চাঁদকে কি আমি স্পর্শ করতে পারি? মেঘা বলল, আপনি ভালো জানেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত। আমি বললাম, ওহ তাই, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। মেঘা বলল, আপনার আকাশের চাঁদ, আমি কিছু বলবো কোন দুঃখে? আমি বললাম, শিওর? মেঘা বলল, হুম। আমি পাশ থেকে একটা পদ্ম ফুল নিয়ে উঠে দাঁড়ালাম, এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না। আমাকে উঠতে দেখে মেঘা আমার দিকে বড় বড় চোখ করে তাকালো, মুখের মাঝে বিস্ময়কর ছাপ, এক হাতে বৈঠা আর অন্য হাতে একটা পদ্ম ফুল। ধীরে ধীরে বিপরীত পাশে গেলাম। মেঘা বলল, আপনি এখানে কেন? আমি বললাম, চুপ। মেঘা বলল, পড়ে যাব তো। আমি বললাম, একটু সামনে বসো। মেঘা বলল, আমি অন্য প্রান্তে গিয়ে বসি। আমি বললাম, ওয়েট। আমি মেঘার পেছনে গিয়ে বসলাম। মেঘা একটু অন্যদিকে ঘুরে তাকাতেই আমি তার কানের কাছের চুলগুলো সরিয়ে পদ্ম ফুলটা গেঁথে দিলাম। আমার স্পর্শে মেঘা কেঁপে উঠল, থমকে গিয়ে পেছনে তাকালো। মেঘা বলল, এ কি করছেন আপনি? আমি বললাম, অনুমতি নিয়েই করেছি। মেঘা বলল, আমি আপনাকে কখন অনুমতি দিলাম? আমি বললাম, একটু আগেই তো। মেঘা বলল, তাই বলে আমি বললাম, হুম, তুমি সে মায়াবতী যে আমার কঠিন হৃদয়কে কোমল করেছ। জীবনে বহু নারীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু কাউকে মনে ধরেনি। কেন যেন মন চাইছে আমার নিঃসঙ্গ জীবনে তোমাকে সঙ্গী করে অদূর ভবিষ্যতে তোমাকে নিয়ে পথ চলতে। মেঘার চোখে পানি কেন বুঝতে পারলাম না। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, তীরে নিয়ে চলুন। আমি বললাম, আমার কথার জবাব? মেঘা বলল, এটা কখনো হবার নয়। আমি বললাম, কেন? মেঘা বলল, আপনাকে বলেও কোনো লাভ নেই, তীরে নিয়ে চলুন। বাকি পথটা আর কথা হয়নি। এক সময় তীরে এসে পৌঁছলাম। মেঘা নৌকা থেকে নেমে এক প্রকার দৌড়ে চলে গেল। মেঘাকে কথাটা বলা ঠিক হলো কিনা ভাবছি। ব্যর্থ প্রেমিকের মতো হতাশ মনে শুয়ে আছি বিছানায়, কিছুই ভালো লাগছে না। এইদিকে প্রতিনিয়ত তরির বিয়ে ঘনিয়ে আসছে, কিছু করার মতো উপায় হাতে নেই। সবগুলো বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে আছে, কোনটা রেখে কোনটা ভাববো সেটাও ভাবার বিষয়। আচ্ছা, আমি কি একটা খুনির পেটে জন্ম নিয়েছি? আম্মু তো একটা খুনি, একটা খুন নয়, 3টে খুন করেছে। সবার অগোচরে আরো কত খুন করেছে কে জানে। গালিব মেসেজ দিল নিচে যেতে। আমি প্রথমে ইতস্তত বোধ করলেও পরে রাজি হতে হলো। বিশেষ কথা আছে মনে হয়। প্রমা আর গালিব বসে আছে, আমি গিয়ে বসলাম সেখানে। প্রমা বলল, ভাইয়া একটু এদিকে আসেন। আমি বললাম, কেন? প্রমা বলল, জাস্ট 2 মিনিট। প্রমার সাথে বেলকনিতে দাঁড়িয়ে আছি। প্রমা বলল, মেঘাকে কি বলেছেন? আমি বললাম, কি বলেছি? প্রমা বলল, সেটাই তো জিজ্ঞেস করেছি, কি বলেছেন? আমি বললাম, বলেছিলাম অবাগার মনের কথাগুলো। প্রমা বলল, আপনাকে সেদিন বলিনি প্রমার বিয়ে ঠিক হয়ে আছে? আমি বললাম, হুম, সেটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে। প্রমা বলল, হুম, তাতে কি? আমি বললাম, আচ্ছা বিয়েটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে কেন? প্রমা বলল, আপনাকে বলেনি? আমি বললাম, না। প্রমা বলল, অবশ্য আপনাকে বলেও লাভ নেই। আমি বললাম, বলে দেখতে পারো। প্রমা বলল, ওর বিয়ে একটা বুড়োর সাথে ঠিক হয়েছে। আমি বললাম, কেন? প্রমা বলল, ওরা 2 ভাই 4 বোন, বোনদের মাঝে সে সব থেকে বড়, ওর বাবা নেই। ওর ভাইয়েরা এক সময় একটু উন্নত ছিল, ব্যাংক থেকে বিরাট অঙ্কের টাকা লোন নিয়ে একটা গার্মেন্টস দেয়, বেশি বড় না, মাঝারি আকারের। এক সময় কাঁচামালের অভাবে ব্যবসায় ধস নামে, বড় অঙ্কের লোকসান গুনতে হয়। এমন অবস্থায় পড়েছিল তাদের 2 বেলা খেয়ে বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছিল। একটা সময় ওর বড় ভাইয়ের বন্ধু রফিক সাহেব তাদের সাহায্য করে, তাদের আর্থিক সহযোগিতা দিয়ে আবার গার্মেন্টসটি চালু করে। আমি বললাম, তারপর? প্রমা বলল, তারপর আর কি, রফিক সাহেবের স্ত্রী মারা গিয়েছিল অনেক আগে, পরে আর বিয়ে করেনি। এক সময় সে মেঘাকে বিয়ে করার জন্য বলে, অবশ্য সে নিজে বলেনি, লোক দিয়ে বলিয়েছে। ওর ভাইয়ারাও আর না করতে পারেনি। আমি বললাম, ভেবেছিলাম টাকার মামলা, কিন্তু এখানে অন্য কিছু জড়িয়ে আছে। আচ্ছা, মেঘা তো আমাকে বলতে পারতো, এভাবে কান্না করলো কেন? প্রমা বলল, সেটা আমি জানি না, মেঘাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি বললাম, সে কি আর আমার সাথে কথা বলবে? প্রমা বলল, তাও তো কথা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। আমি আমার ফোন নাম্বারটা প্রমাকে দিলাম। প্রমা বলল, আমার মেসেজের অপেক্ষা করবেন, ওকে? আমি বললাম, ওকে। মুন্নির সে ভাড়াটিয়া গুন্ডাগুলাকে দেখা যাচ্ছে না মুটকো আসার পর থেকে, তাহলে আমি শিওর নকল মেঘকে উপস্থিত করানো মুন্নির কাজ। আর এদিকে গালিবকে নিয়ে আছি আরেক সমস্যায়। ওর হঠাৎ হঠাৎ কি যেন হয়। এত বড় একটা ছেলে কান্না করবে কেন? এত সহজে কান্না করার মতো ছেলে তো সে নয়। ওর কান্না করার কারণটা আগে জানতে হবে। খেতে বসেছি সবাই একসাথে, মেঘাকে আর প্রমাকে দেখা যাচ্ছে না, কি হলো আবার কে জানে। তরিকে দেখলাম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, সবগুলো রাক্ষস গপ গপ করে খাচ্ছে। আমার পেটে খাবার যাচ্ছে না। নিজের চোখে নিজের বোনের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আম্মু কেন তরির সাথে এমন করছে বুঝতে পারছি। ওনার তো আপন মেয়ে। মা বাবা বাস্তবে যত খারাপ হোক সন্তানকে কষ্ট দেয় না। মুটকোটাকে কেমন নিজের হাতে তুলে তুলে খাওয়াচ্ছে। আমি প্লেটের উপর হাত নাড়ছি আর চোখে তরিকে দেখছি, সবার দিকে কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে।
ওর মনটা হয়তো চাচ্ছে সবার সাথে বসে খাবার খেতে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। ছোট মামির প্লেটে ভাত দিতে গিয়ে তরির হাতের কনুইয়ে লেগে আচমকা সবজির বাটি থেকে মামির শাড়িতে কয়েক ফোঁটা ঝোল পড়ে গেল। মামি রেগে মেগে আগুন হয়ে গেল, বসা থেকে উঠে সজোরে 2টা থাপ্পড় দিল তরিকে। তরি চোট সামলাতে না পেরে 2-3 হাত দূরে গিয়ে পড়ে গেল। আমার শরীরের প্রতিটা পশম দাঁড়িয়ে গেল। তরির দিকে না তাকিয়ে আম্মুর দিকে তাকাচ্ছি, উনি এমন ভাবে খাবার খাচ্ছেন যেন কিছুই হয়নি। আমি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা টেবিলের নিচে নিয়ে এক চাপে ভেঙে ফেললাম। সবাই চমকে গিয়ে বলল কি হয়েছে। গালিব কথা ঘুরানোর ছলে বলল পানির গ্লাসটা আচমকা পড়ে গিয়েছে, হাত বেয়ে রক্ত পড়ছে, সেদিকে খেয়াল নেই। আম্মুর দিকে তাকিয়ে আছি শুধু এক দৃষ্টিতে। সে তরির আসল মা নয়। একজন মায়ের সামনে কখনো অন্য কেউ তার সন্তানকে মেরে হজম করতে পারবে না। মামির দিকে তাকালাম না। তরি আর মামির দিকে যদি তাকাই তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দেখা যাবে খাবারের প্লেট ছুঁড়ে মেরেছি মামির মুখ বরাবর। চেয়ার থেকে উঠে সোজা গালিবের রুমে চলে আসলাম। গালিব আমাকে বলল সুইচ গিয়ার দিয়ে কি করবি। আমি বললাম ঘুমের ভিতরে তোর চাচিকে জবাই করব। গালিব বলল মাথা ঠান্ডা কর মেঘ। আমি বললাম অনেক মাথা ঠান্ডা রেখেছি, আর না। আমার পুরো ক্যারিয়ারে একসাথে এতদিন কখনো মাথা ঠান্ডা রাখিনি। গালিব বলল বুঝার চেষ্টা কর, বাড়ির কারোরই দোষ নেই, তোর আম্মুই তো সবাইকে লাই দিয়েছে। আমি বললাম কেন দিয়েছে। গালিব বলল সেটা তো আমি জানি না,